11 ফেব্রুয়ারি শুরু হয়ে 13 ফেব্রুয়ারি সমাপ্ত হলো 3 দিন ব্যাপী রাজস্বী উৎসব। রাজ্যের একটি অন্যতম ঐতিহাসিক মন্দির উদয়পুরের ভুবনেশ্বরী মন্দির। রাজন্য ত্রিপুরার এক অনন্য সৃষ্টি উদয়পুর শহরের পূর্ব প্রান্তে গোমতী নদীর তীরে অবস্থিত এই ভুবনেশ্বরী মন্দির। মহারাজা গোবিন্দমাণিক্য 1660 সাল থেকে 1676 সালের মধ্যে এই মন্দিরটি নির্মাণ করেন বলে জানা যায়। আর সেই ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণে প্রতি বছর আয়োজিত হয় ঐতিহ্যবাহী রাজস্বী উৎসব। রাজস্বী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি ঐতিহাসিক উপন্যাস। বলা হয় ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে এবং মানবতার পক্ষে রচিত এই উপন্যাসটির পটভূমি ছিল ত্রিপুরা রাজ পরিবারের ইতিহাস। পরবর্তী সময়ে এই উপন্যাসের প্রথমাংশ অবলম্বনে বিসর্জন নাটকটি রচিত হয়। তবে ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণে কেন এই রাজস্বী উৎসব পালিত হয়? এই উৎসব কি মহারাজা গোবিন্দমাণিক্যকে শ্রদ্ধা ও সম্মান জানাতে আয়োজিত হয়, নাকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি সম্মান জানিয়ে তার নামকরণ করা হয়েছে রাজস্বী উৎসব? রাজ্যের ইতিহাস ঐতিহ্যকে রক্ষা করতে এই উৎসব কিভাবে তাৎপর্যপূর্ণ? 3 দিন ব্যাপী উৎসবে কি কি হয়? এই উৎসবের ধর্মীয় তাৎপর্য কি এবং সামাজিক গুরুত্বই বা কি? রাজ্যের আধ্যাত্মিক পর্যটন স্থল হিসেবে বিশ্বব্যাপী জনপ্রিয় মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির, অথচ সেই মন্দির নগরী উদয়পুরেই আরো একটি মন্দির ভুবনেশ্বরী মন্দির পর্যটকদের কাছে কতটা জনপ্রিয়? চলুন আজ মন্দির নগরীর ঐতিহ্যবাহী ভুবনেশ্বরী মন্দির ও রাজস্বী উৎসব নিয়ে কথা বলা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ এই অনুষ্ঠানে প্রযুক্তির সাহায্যে উদয়পুর থেকে ভার্চুয়ালি আমাদের সঙ্গে জুড়ে গেছেন বিশিষ্ট লেখক ও সাহিত্যিক পার্থপ্রতিম চক্রবর্তী এবং বিশিষ্ট সাংবাদিক স্বপন ভট্টাচার্য। আপনাদের দুজনকেই স্বাগত। পার্থবাবু আপনাকেও স্বাগত, স্বপনবাবু আপনাকেও স্বাগত। নমস্কার। নমস্কার। পার্থবাবু, প্রথমে আপনার কাছে আসি, কেমন হলো এবারে রাজস্বী উৎসব? রাজস্বী উৎসব তো প্রতিবারই ভালো হয়, এবারও হয়েছে তেমন ভাবেই। তো আমি অ্যাকচুয়ালি বেশি সময় ওখানে এবার থাকতে পারিনি, সে কারণে ডিটেলসটা আপনাকে আমি বলতে পারছি না। আচ্ছা, তো ওভারঅল ভালো 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 রেসপন্স এবং ভালো সবকিছুই ভালো। ওকে, স্বপন বাবুর কাছ থেকে একটু জানার চেষ্টা করি আমরা। স্বপন বাবু, আপনি কেমন দেখলেন, কেমন হলো এবারে রাজস্বী উৎসব? না, রাজস্বী উৎসব খুবই ভালো হয়েছে শুনেছি। আমার যাওয়া হয়নি এবার। আচ্ছা, প্রতি বছরই ভালো হয় এবং খুবই ভালো হয়েছে, সবার কাছেই শুনেছি। স্বপন বাবু, রাজ্যের ইতিহাস ঐতিহ্যকে রক্ষা করতে এই উৎসব কিভাবে তাৎপর্যপূর্ণ? ইতিহাসকে রক্ষা করার ক্ষেত্রে এই উৎসব তো নিঃসন্দেহে তাৎপর্য রয়েছে এই উৎসবের। মানে 3 দিন ব্যাপী যে উৎসব হয়, এই উৎসবে কি কি হয়? মানে এর ধর্মীয় তাৎপর্যই বা কি আর সামাজিক তাৎপর্যই বা কি? এখানে সামাজিক তাৎপর্যটাই বেশি। আর এটা আমার একটা ধারণা যে একটা উপন্যাসের নামে একটা এত বড় উৎসব মেলা আর কোথাও হয় বলে অন্তত আমার জানা নেই। আচ্ছা, একটা ইতিহাসের দিক থেকে যদি আমরা দেখতে চাই তাহলে এই মন্দিরটা কিন্তু আসলে ভুবনেশ্বরী মন্দির নয়। আচ্ছা, এই মন্দিরটা রামদেব মাণিক্য নির্মাণ করেছিলেন বিষ্ণু মন্দির হিসাবে। আচ্ছা, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এটাকে ভুবনেশ্বরী মন্দির উল্লেখ করেছেন তার উপন্যাসে এবং নাটকে। সেই কারণে এটা ভুবনেশ্বরী মন্দিরও হয়ে গেছে এবং কেন্দ্রীয় সরকারের পুরাতত্ত্ব বিভাগও এটাকে ভুবনেশ্বরী মন্দিরই বলে। এই প্রসঙ্গে 1926 সালে কবি শেষবার যখন আগরতলা এলেন তখন কবিকে উদয়পুর দেখানোর একটা পরিকল্পনা হয়েছিল। কিন্তু রাস্তাঘাটের দুর্গমতার জন্য সেটা বাতিল হয়েছে। তখন কবির একটা উক্তি আছে, এটাকে আমরা এটা লক্ষ্য করতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুরের দূরদর্শিতা কতটা ছিল। উনি বলছেন যে তোমরা বলছো আমাকে উদয়পুর দেখাবে, সে আমি আর দেখতে চাই না, আমার কল্পনার উদয়পুর কল্পনাতেই থাকুক। আচ্ছা, আর ভবিষ্যতের উত্তর সাধকগণ তাদের স্মৃতিতে ভুবনেশ্বরীর দেউল গড়বেন। এই
ছিল কবির ভবিষ্যৎবাণী। এটা আজকে অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়েছে, সারা বিশ্ব এটাকে ভুবনেশ্বরী মন্দিরই জানে। তাহলে স্বপনবাবু, এখানে একটা কথা আজ আমার কাছেও নতুন ভাবে এটা এলো, তাহলে কি আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে আমরা জানতাম যে রাজর্ষি উপন্যাস এবং বিসর্জন নাটক এই ভুবনেশ্বরী মন্দিরকে প্রেক্ষাপট রেখেই বা রাজ পরিবারকে প্রেক্ষাপট রেখেই রচিত হয়েছিল, তাহলে কি কবিগুরু কখনো সেই মন্দির এই জানেনি, কোনোদিন দেখেননি? না, উনি দেখেননি, এবং এই উপন্যাসের প্লট তিনি পেয়েছিলেন স্বপ্নে। তিনি দেওঘর থেকে কলকাতায় ফিরছিলেন, তো সেখান থেকে আসার সময় তার ঘুম আসছিল না ট্রেনে। আচ্ছা, তখন তিনি ভাবলেন যে ঘুম যখন আসছে না, বালক বালক নামে একটা পত্রিকা, হাতে দেওয়াল পত্রিকা বেরোতো ঠাকুর বাড়িতে, বালকের জন্য একটা গল্প ভেবে রাখে। আচ্ছা, গল্প এলো না, হঠাৎ ওনার ঘুম এলো একটু তন্দ্রার মতো। তখন তিনি দেখলেন একটা বাচ্চা মেয়ে তার বাবাকে জিজ্ঞাসা করছে যে বাবা এত রক্ত কেন। এই উনি প্লট পেয়ে গেলেন, এবং উনি জীবন স্মৃতিতে লিখেছেন যে গোবিন্দ মাণিক্যের পুরা বৃত্ত ইয়ে করে আমি এই মাসে মাসে বালকে রাজর্ষি লিখিতে লাগিলাম, এরকম কথা আছে। না, এখন এটা তাহলে কিভাবে রিলেট করা হয়? স্বপ্নে পাওয়া প্লট এটা। না, স্বপ্নে পাওয়া প্লট ঠিক আছে, একটি মেয়ে রক্ত দেখেছে বা এই রক্ত কোথা থেকে আসছে, সিঁড়ি বেয়ে রক্ত পড়ছে, সেটা আমরাও শুনেছি, কিন্তু এটার সঙ্গে সেখানে দেওঘর যাবার পথে বা আসার পথে কবিগুরু সেখানে স্বপ্ন দেখেছেন ট্রেনে, কিন্তু সেই স্বপ্নে ত্রিপুরা কিভাবে এলো, উদয়পুর কিভাবে এলো? হ্যাঁ, পার্থবাবু কিছু বলছেন। আমি বলছিলাম অ্যাকচুয়ালি ত্রিপুরার রাজাদের যে কাহিনীগুলো, এই কাহিনীগুলো বিভিন্ন ব্যক্তির মাধ্যমে রবীন্দ্রনাথ আগেই শুনেছিলেন। আচ্ছা, আচ্ছা, মাণিক্যের সাথে তো তার প্রথম যোগাযোগ হয় সেটা বেশ কিছুদিন পরে, কিন্তু তার আগেই সম্বন্ধে মোটামুটি ভাবে একটা ধারণা তিনি পেয়েছিলেন বিভিন্ন ব্যক্তি যারা জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে যেতেন তাদের মাধ্যমে। তো এই কাহিনীটা তারই সূত্রপাত, এবং সেখান থেকেই, এবং সেটা হয়তো তিনি ভাবছিলেন, মনে মনে ভাবছিলেন যে এরকম ত্রিপুরার একটা রাজা, সেখানে একটা মন্দিরে পুজো হচ্ছে, বলি হচ্ছে, সেই বলির রক্ত দেখেছে, এবং হাসি, এই ক্যারেক্টার গুলো ইমাজিনারি ক্যারেক্টার, এগুলো রিয়েল ক্যারেক্টার নয়। আচ্ছা, একমাত্র উপন্যাসের মধ্যে গোবিন্দ মাণিক্য এবং লক্ষ্মণ, তিনটা চরিত্রই বাস্তব চরিত্র, যেগুলো ইতিহাসের চরিত্র। আর বাকিগুলো যেগুলো ইতিহাস একটা উপন্যাস তৈরি করার জন্য যেভাবে চরিত্র বানাতে হয় সেভাবেই তিনি বানিয়েছেন। এখন যে দুটো ন্যারেটিভ বা দুটো ধরনের কথা প্রচলিত রয়েছে, একটা হচ্ছে যে কবিগুরু স্বপ্নে দেখেছিলেন এবং সেখানে মন্দির, একটি মেয়ে তার বাবার সঙ্গে মন্দিরে গেছিলেন, মন্দিরের সিঁড়ি বেয়ে রক্ত পড়ছিল, এমনটা শোনা যায়। আরেকটা হচ্ছে যে গোবিন্দ মাণিক্য স্বপ্নে দেখেছিলেন যে নদীর পাড়ে, সেই গোমতী নদীর পাড়ে কোন যে নামগুলো আপনি বলছিলেন, হাসি এবং তাঁতি, খুব সম্ভবত, আমি যদি খুব ভুল না করি, তাতা, হ্যাঁ, হাসি এবং তাতা, সেখানে মেয়েটি সেই নদীর পাড়ে রক্ত দেখেছিল, তারপর সেখানে তার জ্বর হয় এবং জ্বরের মুখেও সেই রক্ত কেন বলতে বলতে তার মৃত্যু হয়। এগুলো তো রবীন্দ্রনাথের বানানো কাহিনী, এগুলোর সাথে ইতিহাসের যোগ নেই। আচ্ছা, এগুলোর সাথে ইতিহাসের যোগ নেই, এটা রবীন্দ্রনাথ বানিয়েছেন, তার নিজের প্রয়োজনে বানিয়েছেন, লেখাটার প্রয়োজনে বানিয়েছেন। কিন্তু রবীন্দ্রনাথের যে বিষয়টা মানে খুব নাড়া দিয়েছিল সেটা হলো একটা মানে নরবলি, এবং বলি প্রথা, সেটা কিন্তু গোবিন্দ মাণিক্য বন্ধ করেছিলেন। আচ্ছা, বা রেস্ট্রিক্ট, পুরোটা বন্ধ করতে পারেননি, কিছুটা রেস্ট্রিক্ট করেছিলেন, এবং যে কারণে গোবিন্দ মাণিক্যের বিরুদ্ধে একটা চক্রান্ত বা ওই সমস্ত কিছু সৃষ্টি হয়েছিল, খানিকটা জনরোষ তৈরি হয়েছিল। এই বিষয়টাই অনেক বেশি করে ভালো লেগেছে। এবং নক্ষত্র রায় তো ওনার ভাই, এবং ভাই একসময় বড় ভাইকে হস্তান্তর মানে ঘোষণায় 1660। ওকে বাবু, আপনার আওয়াজ খুব আস্তে আসছে আমাদের কাছে, আমার কাছে একদম খুব ধীরে শোনাচ্ছে। আমরা আসবো, আমরা একটু যদি আপনার যে ল্যাপেলটা রয়েছে সেটা একটু মুখের সামনে যদি কথা বলেন তাহলে হয়তো একটু আমরা স্পষ্ট শুনতে পাবো।
আমরা অবশ্যই বিসর্জন নাটক বা সেই আরেকটু মাঝখানে সেটা হলো রাজা হন মানে পরের চক্রান্ত করে সরিয়ে দেন এবং 1661 থেকে 1667 এটা ছিল নক্ষত্র রায় বা ছত্রমাণিক্যের রাজত্বকাল। এবং বর্তমানে রাজবাড়িটা রাজনগর গ্রামে রয়েছে, আমরা রাজস্ব উৎসব করি, সেটা কিন্তু নক্ষত্র রায় প্রথম তৈরি করেছে। ঠিক আছে? এবং 1666 সালে যখন নক্ষত্র রায়ের মৃত্যু হয় তখন এবং পাবলিক গিয়ে গোবিন্দমাণিক্যকে রিয়াং বস্তি থেকে আবার নিয়ে এসে রাজার সিংহাসনে বসিয়েছেন। এটাকে বলা যায় গোবিন্দমাণিক্যকে নিয়ে এসেছে। এবং ওই পিরিয়ডের অন্যতম শ্রেষ্ঠ রাজা নিঃসন্দেহে গোবিন্দমাণিক্য। তার যে সমস্ত কীর্তিগুলো রয়েছে যে ভাইয়ে ভাই সংঘাত, কিন্তু তারপরেও ভাইয়ের প্রতি তার যে স্নেহ মমত্ব, এগুলোই আকর্ষণ করেছে। এবং এই আকর্ষণের প্রেক্ষিতে তিনি একটা উপন্যাসটাকে ভেবেছিলেন, এটাকে স্বপ্নে দেখা যে কাহিনী তার প্রতিফলন সেভাবে দেখেছেন এবং ত্রিপুরার পরিপ্রেক্ষিতে তিনি উপন্যাসটাকে সাজিয়েছেন। তার জন্য বলা হয় রাজপরিবার, এই উপন্যাসের প্রেক্ষাপট রাজপরিবার। ওকে, আমরা একটু যদি উৎসবটার দিকে আসি, স্বপন বাবু, আপনি এই উৎসব কবে এবং কি প্রেক্ষাপটে এই উৎসবটা শুরু হয়েছিল, বছরের কোন সময় শুরু হয়? আগে শোনা যেত যে 25শে বৈশাখে এই উৎসব হতো, এই 3 দিন ব্যাপী উৎসবটা। বর্তমানে প্রথম যখন উৎসবটা হয় সম্ভবত 2006 সালে, সম্ভবত বলছি কারণ এই মুহূর্তে আমার সামনে তথ্য নেই। আচ্ছা। তো তখন কিন্তু এটা 21শে, 22শে এবং 23শে ফেব্রুয়ারি হতো। আচ্ছা। পরে সেই সময়ে তথ্য সংস্কৃতি মন্ত্রী অনিল সরকার, তার উদ্যোগে এটা রবীন্দ্র জয়ন্তীর সময় আসে। আচ্ছা। তো এবার এটা আবার ফেব্রুয়ারি মাসে এলো। এর একটা কারণ থাকতে পারে, সেটা হলো যে রাজর্ষির প্রথম গ্রন্থাগারে প্রকাশ ঘটেছিল 1889 সালের ফেব্রুয়ারি মাসে। কেউ বলেন 21শে ফেব্রুয়ারি, এবার শুনলাম 11 ফেব্রুয়ারি, এই কারণে 11 ফেব্রুয়ারি হয়েছে। তো এটা খোঁজ করেছিলাম রাজর্ষির অরিজিনাল বিশ্বভারতীর কপি পাওয়া যায় কিনা, লাইব্রেরিতে পাইনি, এটা দেখতে হবে। তবে ফেব্রুয়ারি মাসে হয়েছিল, এটা আমি শিওর। ওকে, তাহলে শুরুটা ফেব্রুয়ারি মাসে হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। প্রথম প্রকাশ না, আমি এটা বলছি না, রাজর্ষির প্রথম প্রকাশ 1889 সালের ফেব্রুয়ারি মাসে। না, আমি এই কারণে এটা ফেব্রুয়ারি মাসে শুরু। বুঝতে পেরেছি, কিন্তু উৎসবটা প্রথমবার যখন হয়েছিল আপনি সম্ভবত বলছেন 2006 সালে, তখনও ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন শুরু হতো এবং 2 দিন পর শেষ হতো সেটা। এবং তারপর সেটা 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু সেই রাজস্ব উৎসব, তার জন্য সেটা 25শে বৈশাখে আনা ছিল। এবার আবার সেটা 11 ফেব্রুয়ারি চলে এলো। ওকে, এইবার আবার 11 ফেব্রুয়ারি। পার্থবাবু, আপনি এই বিষয়ে কোনো আলোকপাত করবেন? আলোকপাত হলো অ্যাকচুয়ালি ঘটনাটা প্রথম যখন শুরু হয় রাজস্ব উৎসব, এটা মানে তখন যিনি সভাধিপতি হয়েছিলেন রতন ভৌমিক, একদিন এমনি মানে আমরা গোমতীতে কথা বলছিলাম একসাথে, তো আমার ভাবনা যে যেহেতু রবীন্দ্রনাথ উদয়পুরকে আন্তর্জাতিক করেছেন এবং রাজর্ষি উপন্যাসটার এত ভাষায় অনুবাদ হয়েছে, সারা বিশ্বে কিন্তু উদয়পুরের নামটা ছড়িয়ে গেছে এই উপন্যাসের কে কেন্দ্র করে, রাজর্ষি বিসর্জন এই দুটি লেখাকে কেন্দ্র করে। অতএব আমাদের আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই উপন্যাসের একটা বিশেষ ভূমিকা আছে। তো এমনিতে কথা যখন যেদিন আমরা গোমতীতে মিটিং হচ্ছিল, তারপরে এলো যে এরকম রবীন্দ্রনাথকে ঘিরে একটা প্রোগ্রাম বা অনুষ্ঠান হতে পারে, এবং তখন তিনি সভাধিপতি যিনি ছিলেন রতন ভৌমিক, যখন অনিল সরকার মহোদয়কে বললেন, তিনি এক কথায় সেটা অ্যাকসেপ্ট করলেন, বলে হ্যাঁ এটা অবশ্যই। এবং 21শে ফেব্রুয়ারিকে রেখেই প্রোগ্রামটা হতো। কোনোবার 20-22, কোনোবার 21-22-23 বা 19-20-21, 21টা থাকতো, 21 ফেব্রুয়ারিটা থাকতোই। কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে যেহেতু
মানে রবীন্দ্রনাথের জন্মদিনকে কেন্দ্র করে অনুষ্ঠান, অতএব এটাকে পয়লা বৈশাখ নিয়ে আসা হলো। কিন্তু 25শে বৈশাখের পিরিয়ডটাতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে এবং প্রতিবারই অন্তত একদিন বা দুদিন যেরকম একটা ঝড়ের কোপে পড়তে হয়, কারণ সব অস্থি ভেঙে যায়। এবং শ্রাবণী সেন বিখ্যাত শিল্পী, তিনি এসে গান প্রায় গাইতেই পারলেন না, কারণ বৃষ্টি হচ্ছে তখন। এবং এরকম অবস্থাতেই তিনি গান গেয়েছেন, কিছু করার নেই। তো এবার এসছে আবার ফেব্রুয়ারি মাসে, এটা ভালো হয়েছে। এটা উৎসবকে সর্বাঙ্গীন সুন্দর করার জন্য, এবং এই পিরিয়ড অত্যন্ত মানে আমাদের উৎসবের জন্য খুব ভালো পিরিয়ড, অতএব এটা হতেই কোনো অসুবিধা নেই। এবং উপন্যাসের নামে যেটা কথা বলছিলেন, এবং এটা সফলতা নন, যারাই শোনেন যে একটা উপন্যাসের নামে উৎসব হয়, তখন সেটা একটা ব্যাপার হয়। এবং এবারও উৎসবের মানে আগের দিন 11 তারিখ অনুষ্ঠান, বিশিষ্ট কথা সাহিত্যিক অমর মিত্র আগরতলায় এসেছিলেন, 8 তারিখ এসেছিলেন প্রোগ্রাম, 10 তারিখ সকালে উনি, এবং আমিও ছিলাম ওনার সাথে, এখানে ছিলাম। উনিও সেটা আগেই ঠিক করে এসেছেন যে এখানে রাজস্বীর এই জায়গাটা উনি দেখবেন। দেখে তো, কিন্তু ওনার হাতে খুব বেশি সময় ছিল না, কারণ ওই দিনই 2:30টার ফ্লাইটে তিনি কলকাতায় চলে গেছেন। আমরা যদি একটু এই উৎসবটার মূলত, আপনি যেহেতু বলছেন যে অতিথি এসেছিল, এখন এই উৎসবে স্বপনবাবু আমি আপনার কাছে পরে আসছি, পার্থবাবু যেহেতু এই মুহূর্তে লাইনে রয়েছেন, এই উৎসব মূলত কারা অংশগ্রহণ করে? শুধু কি উদয়পুরবাসী নাকি বাইরের পর্যটকরাও আসেন, মানে জাস্ট অতিথি ছাড়া? না, অতিথি ছাড়াই বলছি আমি। যেমন দীর্ঘদিন যতদিন ধরে এই উৎসব হচ্ছে ততদিনই আমি যুক্ত আছি, যাই, দেখি। তো ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে শিল্পীদেরকে আমন্ত্রণ জানিয়ে আনা হয়, তথ্য সংস্কৃতি দপ্তর সেটা করেন। হয়তো বা 59 ডিস্ট্রিক্টের যারা শিল্পী আছেন তারা তত সংখ্যায় হয়তো এখানে আমন্ত্রিত হন না, কিন্তু তবু আসেন, সংখ্যায় কম হলেও আসেন। বা আগরতলা, উদয়পুর, সাবরুম, এই শিল্পীরা আসেন, স্থানীয় শিল্পীরা। এছাড়াও বিভিন্ন সময়ে কলকাতা বা বাইরের কোন শিল্পীরাও, কিন্তু বহু শিল্পী এখানে এই উৎসবে অংশগ্রহণ করেছেন। না পার্থবাবু, তাহলে এখানে পার্থবাবু আমার এখানে একটা জিনিস জানার ইচ্ছে আছে, যেহেতু আমিও নিজেও রাজস্বী উৎসবে কখনো অংশগ্রহণ করিনি। এই উৎসবটা কি ঘিরে হয়? উৎসবে এই 3 দিন ব্যাপী কি হয়? আপনি যেটা বলছেন যে অনুষ্ঠান করে বা শিল্পীরা আসে, তাহলে সেখানে যে কোনো উৎসবে একটি মঞ্চ থাকে, সেটা বইমেলা হোক, শিল্প মেলা হোক বা খার্চি মেলা হোক, সেখানে বা খার্চি পুজো হোক, যেখানে উৎসবে একটা মঞ্চ থাকে, সেই মঞ্চে শিল্পীরা থাকে। বাকি আর উৎসব কি ঘিরে হয়? বাকি উৎসবের মধ্যে আছে কবি সম্মেলন। কবি সম্মেলন এবারও হয়েছে, খুব ভালো হয়েছে। আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি সেদিন আগরতলায় যাওয়াতে আমি যেতে পারিনি। আচ্ছা, এই কবি সম্মেলন ছাড়াও আরো কিছু অনুষ্ঠান হয়। যেমন আমি পাশাত মানে 8-10 বছর আগের কথা বলছি, যেখানে ওয়ার্কশপ আমরা করেছিলাম, লেখালেখির ওয়ার্কশপ বাচ্চাদেরকে নিয়ে। দেখি এসো কিভাবে গল্প লিখতে হবে, কবিতা লিখতে হবে, ছড়া লিখতে হবে, এটা আমরা করি। এবং পুরনো রাজবাড়ি যেটা এখন রয়েছে, সেখানে বসে আমরা সেই কাজটা করেছি। ছবি আঁকা হয়েছে, শিল্পীরা বসে ছবি এঁকেছেন। এইভাবে নানা আলোচনা, বিভিন্ন টপিকস এর উপর আলোচনা 3 দিন থাকে। মঞ্চে মূল মঞ্চ তো একটাই হয়, সেই মঞ্চে বিভিন্ন আলোচকরাও আসেন। এবং এবছর আলোচনা ছাড়া, মঞ্চ ছাড়া আর কি হয়? মঞ্চে শিল্পীরা পরিবেশন করেন, আলোচনা হয় বা ছবি আঁকা হয়, এর বাইরে মঞ্চ ছাড়া একটা মেলা হয়, এবং মেলাতে বিভিন্ন টপিক মানে বিষয়গুলো বিক্রি, যেটা নরমাল মেলা হয়। এর বাইরে সরকারি বিভিন্ন দপ্তরের যে স্টল, সেগুলো হয়, এগুলো আছে। ঠিক আছে, আপনার কাছে আবার স্বপনবাবু, আপনি এই যে উৎসব, এই যে রাজস্বী উৎসব, তাহলে কি এই রাজস্বী উৎসব একটি সাংস্কৃতিক উৎসব, নাকি তাকে এই একটি আধ্যাত্মিক একটি স্থাপত্যকে ঘিরে এই উৎসবটাকে কি একটা সাংস্কৃতিক উৎসব বলা চলে, নাকি এর বাইরেও কিছু এই উৎসব? মূলত সাংস্কৃতিক উৎসব। আচ্ছা, এখানে আধ্যাত্মিক বিষয়টা কমই থাকে। আর যেটা পার্থবাবু বলছিলেন যে আলোচনা, এটা রবীন্দ্রনাথ কেন্দ্রিক, রাজর্ষি কেন্দ্রিকই হয়। এর থেকে বড় কথা হলো, এখানে মেলাতে অনেক রকম
খাওয়ার জিনিস ছাড়াও নানান রকম জিনিস বিক্রি হয়, মানুষ সেখানে ভিড় করেন, আর সাংস্কৃতিক অনুষ্ঠান তো হয়ই। তো মূলত এটা একটা সামাজিক উৎসবই বলা চলে, না আধ্যাত্মিক না। একটা বেসরকারি মন্দির আছে ভুবনেশ্বরী মন্দির, ওইখানে ভুবনেশ্বরীর পূজা হয়। ভুবনেশ্বরী তো কালীর দশবিদ্যার একটা রূপ, তো সেখানে হয় পূজা। না, আপনি বললেন বেসরকারি মন্দির, বেসরকারি মন্দির বলতে যেই ভুবনেশ্বরী মন্দিরকে আমরা চিনি সেখানে কি পুজো হয়? না, সেখানে পূজা হয় না, কোনো বিগ্রহ ছিল না সেখানে, কোনো বিগ্রহ ছিল না। মানে এর পেছনে তো একটা কাহিনী রয়েছে। রাজধানী থাকতে হয়তো ছিল না। কাহিনী যেটা বলতে চাইছেন আপনি, বোধহয় বলতে চাইছেন রাজন্য আমলে রঘুপতি এটা নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছিল, সেটা তো কবির কল্পনা। আচ্ছা, এর সঙ্গে ইতিহাসের কোনো সম্পর্ক নেই, যেটা বাস্তব আগে বলে গেছেন যে কাল্পনিক চরিত্রই বেশি এখানে। আচ্ছা, কাল্পনিক, এটা কবির কল্পনা। পার্থবাবু কিছু বলছিলেন? হ্যাঁ, আপনি বলছিলাম যেটা মানে রাজমালাতে যেটা পাওয়া যায়, যে ভুবনেশ্বরীর কথা কিন্তু খুব বেশি নেই রাজমালায়। আচ্ছা, একমাত্র ধন্যমাণিক্যের সময়ে 1590 1490 1520 খ্রিস্টাব্দের মধ্যে ধন্যমাণিক্যের রাজত্বকাল, ওই পিরিয়ডে একটা উল্লেখ আছে, একটা লাইন বা দুটো লাইনের মধ্যে, যে রাজা 1 মণ সোনা দিয়ে ভুবনেশ্বরীর মূর্তি করিল। হ্যাঁ, একটা মূর্তি বানিয়েছে যেটা 1 মণ সোনা লেগেছে, কিন্তু সেই মূর্তিটা বা কি কি আসল বিষয়, এগুলো নিয়ে ইতিহাসের কোন জায়গায় আর কোনো তথ্য কোথাও পাওয়া যায়নি, বা মূর্তিটাও পাওয়া যায়নি। কারণ 1 মণ সোনা তো বিশাল ব্যাপার, ওই ব্যাপারে কি সোনা কি কি আসল বিষয়, এগুলো কোনো নেই। আর ইতিহাসের ক্ষেত্রে ধরুন ভুবনেশ্বরীর নামটাও খুব বেশি নেই, তবু যেহেতু রবীন্দ্রনাথ এটাকে পরিচিতি দিয়েছেন এবং এই পরিচিতিটা আন্তর্জাতিক করে তুলেছে, অতএব এটাকে আমাদেরকে নিশ্চয়ই মানে কৃতজ্ঞতা জানাতে হবে, তার প্রতি আমাদের অবনমন থাকবে, একটা প্রণাম থাকবে, এটাই বিষয় আর কি। আর এই যে উৎসবের কথা আমরা বলছি এখন, বিষয়টা যেটা জানতে চাইছি আপনাদের কাছে, যে আমি কেন জানতে চাইছিলাম যে এখানে এই উৎসবে কারা অংশগ্রহণ করে, শুধু কি উদয়পুরবাসীরা, নাকি গোমতী জেলার বাসীরাও আসেন, নাকি গোটা রাজ্যের বা বহির্রাজ্যেরও এখানে পর্যটকরা এই উৎসবকে ঘিরে উদয়পুরে আসেন? এটার কারণ হচ্ছে যে কোনো একটি উৎসবের আকর্ষণ কি থাকে, বিভিন্ন ধরনের আকর্ষণ থাকে। আমরা এমনকি এই যে খার্চি উৎসব হয়, সেখানে আমরা দেখি বহির্রাজ্যের এবং বহির্রাষ্ট্রের অনেক পর্যটকরাও কিন্তু সেখানে অংশগ্রহণ করেন। এখন এই ভুবনেশ্বরী মন্দিরে, সেখানে যদি আমরা ইতিহাসকে দেখি, ইতিহাসের কি দেখতে পাই? এবং অনেকেই বলেন যে ভুবনেশ্বরী মন্দিরে যাওয়ার পথে যে পুরনো রাজবাড়ি রয়েছে, যার অবশিষ্ট রয়েছে, সেটা কিন্তু একটা বিশাল পর্যটন ক্ষেত্র হয়ে উঠতে পারত, কিন্তু সেটা হয়ে ওঠেনি। এখন কোন জায়গায় মনে হয় যে আকর্ষণ কেন হচ্ছে না? বহির্রাজ্যের বলুন, দেশের বলুন বা বিশ্বের বলুন, যেমনটা মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির যেভাবে গোটা বিশ্বের কাছে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু, ত্রিপুরেশ্বরী মন্দির একটি আধ্যাত্মিক পর্যটন হিসেবে কেন ততটা আকর্ষিত হতে পারল না? স্বপন বাবু। না, ত্রিপুরা সুন্দরী মন্দিরের ব্যাপারটা আলাদা। এটা হিন্দুদের 51 পীঠের একটা পীঠ, এবং এটা আমরা যে পঞ্জিকা ব্যবহার করি বা বিভিন্ন ধর্মীয় পুস্তক থাকে, এর মধ্যেও এর উল্লেখ আছে। আচ্ছা, তো ভুবনেশ্বরী তো আরো পরিষ্কার করে পার্থ বলেছে যে ভুবনেশ্বরীর কথা তেমন ভাবে নেই। তবে ভুবনেশ্বরীর ওই ধন্যমাণিক্যের সময় 1 মণ সোনা দিয়ে তৈরি মূর্তি, প্রাণ রাজমালাতে আরো 2-1 লাইন আছে, ওই প্রাণ ইয়ে করে না, প্রাণ প্রতিষ্ঠা করে, তখন নাকি মূর্তির নাকে তুলু ধরার পর তুলুটা নাকের নিঃশ্বাসের হাওয়ায় একটু উড়েছিল, এরকম গল্প টল্প আছে। আচ্ছা, তো ভুবনেশ্বরীর কথা তো তেমন ভাবে নেই, কাজেই আর এটা আমার একটা ব্যক্তিগত ধারণা যে ট্যুরিজমটা অনেক ক্ষেত্রেই আধ্যাত্মিক বিষয় থাকলে এটা হয়ে যায় বড় মেলা বা বড় একটা পর্যটন কেন্দ্র হয়ে যায়। ওই আধ্যাত্মিক বিষয়টা এখানে ততটা নেই যতটা ঐতিহাসিক ব্যাপার আছে, বা যতটা রবীন্দ্রনাথ আছে।
আচ্ছা, এখানে রবীন্দ্রনাথকে উপজীব্য করেই কিছু করতে হবে। ওকে, হ্যাঁ পার্থবাবু কিছু বলছিলেন, বলুন। আচ্ছা, আমি বলছিলাম যারা রবীন্দ্রনাথের সঙ্গে পরিচিত, তিনি পশ্চিমবঙ্গ, আসামের হন, বাংলাদেশের হন বা যে কোনো জায়গার হন, তিনি যদি বিসর্জন বা রাজর্ষি পড়ে থাকেন, তার কাছে উদয়পুরে আসা মানেই এই বাড়িটা দেখা, এটা একটা ব্যাপার আছে। এবং আপনি যেটা বললেন যে এখানে পর্যটক নেই, তা কিন্তু নয়। না মানে এই বাড়িটা বলতে আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, এই বাড়িটা বলতে কোন বাড়িটা, মানে পুরনো রাজবাড়িটা না ভুবনেশ্বরী মন্দিরটা? দুটোই। আচ্ছা, মানে দুটোই একই সঙ্গে, তো দুটোই কয়েক পা হাঁটলেই আপনি ভুবনেশ্বরী বাড়ি এবং রাজবাড়ি দুটোই আপনি হ্যাঁ, না সেটা আমি গেছি, সেটা আমি দেখেছি। আমি বলছি মানে কেন্দ্র, আকর্ষণের কেন্দ্রবিন্দু কোনটা? রবি ঠাকুরকে ঘিরে দুটোই তো, পুরো স্থাপত্যটা, পুরো এলাকাটা। এখন আকর্ষণের জন্য যারা রবীন্দ্রনাথ বা রাজর্ষি, বিসর্জন এগুলো জানেন, তারা কিন্তু এখানে প্রচুর মানুষ আসেন, প্রচুর মানুষ। এই মানুষের কোনো পরিসংখ্যান নেই। এখানে এসে বেড়াতে যান বা উদয়পুরে কারো আত্মীয় এলে, বেড়াতে এলে, তাদেরকে আমরা যেমন বাড়ি দেখাতে নিয়ে যাই, ঠিক তেমনি আমরা ভুবনেশ্বরী বাড়ি বা রাজবাড়ি দেখাতেও নিয়ে যাই। এটা আমাদের একটা মানে উদয়পুরের, অন্তত শহর অঞ্চলের উদয়পুরের মানুষের একটা হেবিট। এবং বিশেষ করে মানে ত্রিপুরার বাইরে থেকে যদি কেউ আসে, একদিন দুদিন, ঠিক আছে, আমরা এই দেখাই। এখন আপনি যেটা বলছেন সেটা ঠিক, এটাকে আরো বেশি প্রচারমুখী পর্যটন হিসেবে, কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়। এবং অতীতে বেশ কিছু প্রস্তাবনা রাজস্বী উৎসবের স্মরণিকায় আমিও লিখেছি, স্বপনদাও লিখেছে, বারবারই আমরা নানাভাবে নানা কিছু প্রস্তাবনা হিসেবে পেশ করেছিল, কিন্তু সেগুলো হয়নি। যেমন এই রাজবাড়িকে কেন্দ্র করে একটা মিউজিয়াম হতে পারে। মিউজিয়াম বলতে আপনার পুরনো জিনিসের নয়, একটা নতুন করে সাজানো, একটা ইতিহাসকে মানুষের কাছে জানানো, বিষয়টা নিয়ে একটা মানে এক্সিবিট হতে পারে। এবং আজকালকার দিনে ডিজিটাল ফর্ম ইউজ করে দারুণ ভাবে সেটাকে সাজানো যায়, তাতে মানুষ ইতিহাসটা জানতে পারবে। এছাড়া ভুবনেশ্বরী মন্দির বা দ্যাট ইজ আগেকার যে বিষ্ণু মন্দির, যেটা শিলালিপিতে বিষ্ণু মন্দির বলা হয়, তার উল্টো দিকের যে ফাঁকা জায়গাটা, যেখানে একটা পার্ক আছে এবং পরিবেশটা অসাধারণ সুন্দর, সেখানে একটা রবীন্দ্র মিউজিয়াম হতে পারে। যে রবীন্দ্র মিউজিয়ামে রবীন্দ্রনাথের যে 7 বার তিনি আগরতলায় এসেছেন, উদয়পুরে আসেননি, কিন্তু রবীন্দ্রনাথ ত্রিপুরা এই সম্পর্কের উপর একটা লাইভ স্ট্যাচু বানিয়ে, ধরুন অনেকগুলো, যেমন রঘুপতি বা হাসি তাতা, ওরা হেঁটে বেড়াচ্ছে, একদম লাইভ স্ট্যাচু রইল, মিউজিয়াম রইল, রবীন্দ্রনাথের সমস্ত বই, গান, সিডি, ক্যাসেট এই সমস্ত রইল, সেখানে হালকা সুরে রবীন্দ্রনাথের গান বাজলো। এই ধরনের প্রস্তাবনাগুলো আমরা রাজস্বী উৎসবের স্মরণিকায় একটা সময় লিখেছি অনেকগুলো। তো সেই সময়টা চলে গেছে, এখন নতুন সময় চলছে। তো যাই হোক, এখন কি হবে না হবে তো জানি না। এবং এখানে মিউজিয়াম বা মুরাল টাইপের বা স্কাল্পচার টাইপের কাজ করার মতো প্রচুর এভিডেন্স, প্রচুর রেকর্ডস রয়েছে। এবং মানে যে রাজবাড়িটা রয়েছে, পুরনো রাজবাড়ি আমরা বলি, পুরাতন রাজবাড়ি, কিন্তু তাকে ইনটাচ বলে দিল্লির একটা কনসার্ন আগেকার সরকারের সময়ে এটাকে রিনোভেশন করেছিলেন, এবং করার পর যে ফরমেশনটা এসেছে, তাতে কিন্তু মানে পর্যটনের একটা দারুণ সুন্দর জায়গা তৈরি হয়েছে। সেখানে একটা এমপি থিয়েটার হয়েছে এবং নানা কিছু তৈরি হয়েছে। এখন এটাকে ঘিরে এবং ইতিহাসটাকে মানুষের কাছে আরো নিয়ে যাওয়ার জন্য যে প্রচেষ্টা নেওয়া দরকার বলে আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয়, সেটা এখন নেওয়া হচ্ছে না। এটা যদি মানে নেওয়া হয়, তাহলে পর্যটকরা অনেক বেশি উপকৃত হবে এবং অনেক বেশি মানুষ এখানে আসবেন, এটা ঠিক। ওকে, স্বপন বাবু, এই বিষয়ে আপনি কি মনে করেন? আর আরেকটা প্রশ্ন আমি এই সঙ্গে জুড়ে দিচ্ছি, প্রত্নতত্ত্ববিদরা বা যারা আর্কিওলজিস্টরা, এনারা কতটুকু এই বিষয়টা নিয়ে কাজ করছেন, এই পুরনো রাজবাড়ি বা আদি রাজবাড়ি যাকে বলা হয়? মিউজিয়ামের যে প্রশ্নে আরো একটা ইয়ে করা যায়, রবীন্দ্রনাথের সঙ্গে আমাদের রাজাদের, বিচ্ছন্দ মাণিক্য থেকে রাধাকিশোর মাণিক্য, বীরেন্দ্র কিশোর মাণিক্য পর্যন্ত অনেক চিঠিপত্র লেখা হয়েছে, অনেক চিঠিপত্র, অনেক চিঠি আছে। এই চিঠিগুলোকে রাখা যায় যে রবীন্দ্রনাথ কি লিখছেন, বা ইসেতে বা রবীন্দ্র শতবর্ষের সময়
রবীন্দ্র শতবর্ষ উদযাপন কমিটি রবীন্দ্রনাথ ও ত্রিপুরা নামে একটা বই প্রকাশ করেছিল, খুবই মূল্যবান গ্রন্থ। আচ্ছা, সেখান থেকে নিয়ে নিয়ে রবীন্দ্রনাথের সঙ্গে ত্রিপুরার সম্পর্কটাকে তুলে ধরা যায়। এই জিনিসটা করা উচিত। আমরা অনেক বছর ধরে এটা বলে যাচ্ছি, কিন্তু এটা হচ্ছে না যে কোনো কারণেই হোক। এটা হলে ভালো হতো। আর আরেকটা কি যেন বলছিলেন যে না আমি জানতে চাই, জুড়ে একটা প্রশ্ন জুড়ে দিয়েছিলেন। ওকে, না আমি যেটা সেটাই আমি জানতে চাইছিলাম যে আপনাদের এই যে প্রত্নতত্ত্ববিদরা বা আর্কিওলজিস্টরা এই বিষয়টাকে কিভাবে দেখছেন, এনারা ইন্টারেস্ট পাচ্ছেন কিনা? আর্কিওলজিস্টরা এটাকে রক্ষা করেন এই পর্যন্ত, মানে ভুবনেশ্বরী রক্ষা করেন, এদের তেমন কিছু ভূমিকা নেই। এটাকে রক্ষা করা হচ্ছে, এটা হেরিটেজ বিল্ডিং ডিক্লেয়ার করেছে সেন্ট্রাল অনেক আগেই, এবং এটা তারা মেইনটেনেন্স করেন, এদের টাইম টু টাইম মেইনটেনেন্স করেন। ওকে, পার্থবাবু কিছু বলছিলেন আপনি? আর্কিওলজিক্যাল মানে সার্ভে অফ ইন্ডিয়া ওরা ভুবনেশ্বরী মন্দিরটাকেই শুধু দেখেন, ওইটাই শুধু দেখেন। রাজবাড়ি যে অংশটা সেটা কিন্তু রাজ্য সরকারেরই আওতাধীন এবং রাজ্য সরকারই এটাকে দেখেন। তো এটাকে ঘিরে মানে নানা ভাবে বেশ কিছু বছর যাবৎ যখন রাজস্বী উৎসব হচ্ছিল, তখন মানে পলাশ ফুলের নানা রঙের মানে পলাশের সাজানো হয়েছে, এবং গত 10 যখন গেলাম তখনও দেখলাম প্রচুর পলাশ কিন্তু ফুটে আছে, এবং রবীন্দ্রনাথের প্রিয় ফুল, এই ফুলটাকে এভাবে সাজানো, বেশ পরিবেশটা বেশ সুন্দর লাগে, ভালো লাগে। এটাকে এবং আরেকটা যে বিষয় আমি মানে বলি, যেমন মাতাবাড়ি বা ত্রিপুরা সুন্দরী মন্দিরে সারা বছর প্রচুর মানুষ আসেন, প্রচুর, এটার কোনো শেষ নেই। কোন একটা সময় আমি ব্যক্তিগতভাবে তখনকার পর্যটন মন্ত্রী এবং স্থানীয় যে পুর পরিষদের চেয়ারম্যান ছিলেন তাদের কাছে আমি একটা প্রস্তাবনা রেখেছিলাম। প্রস্তাবনা যদি মাতাবাড়িতে কিছু অটো বা বর্তমানে টোটো বা টমটম যদি এই টাইপের যদি লোক তাদেরকে যদি ট্রেন আপ করা থাকে, যে ওরা মাতাবাড়ি থেকে পার হেড সাপোজ 100 টাকা করে নিলেন, 5 জন এলেন, তারা এসে এই পুরাতন রাজবাড়ি বা ভুবনেশ্বরী বাড়ি এবং উদয়পুরের আরো কিছু টুরিস্ট স্পট আছে, ওগুলোকে দেখি আবার মাতাবাড়িতে নিয়ে সেই প্যাসেঞ্জারকে নামিয়ে দিলেন। এখন ওরা যদি ট্রেন আপ থাকে তাহলে ওরা ইতিহাস সম্বন্ধে সামান্য কিছু বলতে পারবে, হ্যাঁ, এবং একটা বা 3-4টা পাতার যদি গাইড হিসেবে কাজ করতে পারবে, গাইড হিসেবে কাজ করতে পারে, এবং 3-4 পাতা 10 পাতার যদি একটা প্রিন্টেড বুক বানিয়ে দেওয়া যায় যে এই মন্দিরটা অমুক নির্মাণ করেছিলেন অত সালে, তাহলে কিন্তু মানে যে পর্যটকরা সারা বছর মাতাবাড়িতে আসেন তারা কিন্তু বাকি নইলে হয় কি, নইলে যে পর্যটকরা বেলুনিয়া থেকে, আগরতলা থেকে বা যে কোনো জায়গা থেকে মাতাবাড়িতে আসেন, তারা সারাদিনই কাটিয়ে ফিরে যান। ঠিক, দেখা যায় যে মাতাবাড়িতে প্রায় 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা যারা মনে করেন ভোগ নেবেন, প্রসাদ নেবেন, হ্যাঁ, দেখা যায় যে পুজো দিন সকাল, তারপরে তার কোনো কাজ থাকে না, হ্যাঁ, এবার উনি একটু ওখানে ঘুরে টুরে, ওর হাতে কিছু সময় নেই, কিন্তু উনি যদি মাতাবাড়ি কেন্দ্রিকই হয় ভ্রমণটা, মাতাবাড়িতে যান, সেখান থেকে আর অন্য কোথাও আশপাশে যান না। ঠিক, মাঝখানে যারা ভোগ নেবেন, ভোগটা তো 2টোর পরে দেওয়া হয়, এই সময়টা কাজে লাগাতে পারে। আগে কিন্তু উদয়পুর শহর এবং রাজবাড়ি, পুরাতন রাজবাড়ি পুরোটা ঘুরে যদি একটা ট্র্যাক করে নিয়ে যায়, এবং 100 টাকা করে সব দেবেন, কে দেবেন? 100 টাকা করে দিলে 5 জন নিলে 500 টাকা, তো ও যদি 3-4 টিপ দিতে পারে 1500 টাকা ওর হয়ে যাবে, অসুবিধা তো নেই। এই কাজটা কিন্তু করা যেতে পারে, অবশ্যই অবশ্যই। ভালো প্রস্তাব, ভালো প্রস্তাব। দর্শক বন্ধুরা, আমরা যারা সঙ্গে রয়েছেন আজ, একদম, হ্যাঁ, বহু বছর আগে দিয়েছিলাম, সেটা কাজ হয়নি, এখন আবার আপনাদের মাধ্যমে এই কথাটা বলার সুযোগ হয়েছে। আমি আপনাদের যদি কোনো কর্তৃপক্ষ সেটা শোনেন, যদি মনে হয় যে ওটা করা যেতে পারে তো করতে পারেন, এবং তার জন্য যদি কোনো আমার পক্ষ থেকে দরকার হয় আমি বলতে পারি। অবশ্যই আসবো আপনার কাছে, আরেকবার আসবো। দর্শক বন্ধুরা, ভুবনেশ্বরী মন্দিরকে পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তোলার জন্য আর কি কি করা যেতে পারে আপনি কি মনে করেন? যদি আপনি উদয়পুরের হন, আপনি উদয়পুরবাসী হন, নগরবাসী হন, কিংবা রাজ্যবাসী হিসেবেও আপনি যদি মনে করেন যে না, এই কাজটা করলে হয়তো
এই যে ভুবনেশ্বরী মন্দির বা এই যে পুরনো রাজবাড়ি, উদয়পুরের রাজবাড়ি যাকে আমরা বলি, তাকে আরো বেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলা যাবে? তা অবশ্যই আপনারা আমাদের লিখে জানাতে পারেন, কমেন্ট করে অবশ্যই আপনার মতামত আপনি আমাদের জানাতে পারেন। এখন স্বপনবাবু আপনার কাছে আসি, এই যে শুধু 3 দিনের এই উৎসব করে কি আপনাদের মনে হয় যে এই রাজস্বী উৎসব করে ভুবনেশ্বর মন্দির বা আমাদের পুরনো রাজবাড়ি যা উদয়পুরের রাজবাড়ি তাকে বিশ্বের কাছে, বিশ্ব দরবারে তুলে ধরা যাবে? আরো কি সারা বছর এমন কিছু কি করা প্রয়োজন যেখানে অ্যাটলিস্ট সেখানে টুরিস্ট স্পট হিসেবে যদি বেড়ে ওঠে, সেখানে কিছু ব্যবসা বাণিজ্য, কিছু ছোটখাটো ব্যবসায়ীরা ফসলা সাজিয়ে বসতে পারে? না, স্থায়ী কিছু করতে হবে, যেটা বারবারই আমরা দুজনেই বলছিলাম, যে একটা মিউজিয়াম, তারপরে এটা সুন্দর গার্ডেন হলো, মানুষ যাতে একটু ফুল দেখে আনন্দ পায়, বা বসার জায়গা, তারপরে এখানে ইচ্ছে করলে মানে পয়সা খরচ করলে লাইট এন্ড সাউন্ডও করা যায়। ইয়ে আছে রঘুপতি টঘুপতি এইসব দেখানো যায়। এখন সম্প্রতি দেশের কেন্দ্রীয় বাজেটে 50টি টুরিস্ট স্পটের বিকাশের কথা বলা হয়েছে। এখন এইদিকে আবার এই রাজস্বী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন যে ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণে সাজিয়ে তোলার জন্য এবং মন্দির প্রাঙ্গণে একটি আধুনিক পার্ক নির্মাণের পরিকল্পনা করছে রাজ্য সরকার। তাতে কতটা লাভ হবে বলে মনে করছেন যদি এমনটা হয়? লাভ হবে, মানুষ যদি এখানে সময় কাটাতে পারে। কারণ একটা জিনিস লক্ষ্য করেছি যে এমনিতে ওই যে পার্থ বলছিলেন যে উদয়পুরের অন্তত শহরের লোকেরা বাইরে থেকে কেউ এলে ওটা দেখাতে নিয়ে যান পুরনো রাজবাড়িটা। তো এইরকম বা কোনো কারণে রাজবাড়িতে গিয়ে বা কোনো বন্ধু এলে বা বাইরে থেকে বাংলাদেশ থেকে কেউ এলে, আমি এমন অনেককে নিয়ে গেছি, কিন্তু যখনই গেছি তখনই দেখেছি আগরতলা থেকে, সোনামুড়া থেকে, বিলোনিয়া থেকে গাড়ি রিজার্ভ করে করে লোক আসে। লোক কিন্তু আসে, কিন্তু আসে, লোক আসে, কিন্তু লোক এসে যদি হতাশ হয় তাহলে তো মুশকিল হবে। হ্যাঁ, আমার খুব বেশি অনুষ্ঠানের সময় নেই পার্থবাবু, বলুন। হ্যাঁ বলুন। আপনি যে বললেন পার্ক হবে, মন্ত্রী মশাই বলেছেন, খুব ভালো কথা। পার্ক মানে যদি সেটা দোলনা আর সিটিং অ্যারেঞ্জমেন্ট হয় তাহলে সেটা কেমন হবে? আমার ব্যক্তিগতভাবে একটু কেমন, মানে অ্যামিউজমেন্ট পার্ক যদি হয় পাড়ার গলিতে যেমন থাকে। না, পার্ক বলতে কি, পার্ক করার মতো প্রচুর ম্যাটেরিয়ালস ইতিহাসের পাতায় কিন্তু আছে। আচ্ছা, এখন সেটাকে ইমপ্লিমেন্ট করা, কারণ আপনার রাজার কনভয় কেমন ছিল, রাজার পোশাক কেমন ছিল, রাজার এগুলো কিন্তু করা যায়, তৈরি করা যাবে, ম্যাটেরিয়ালস আছে। এখন আমি যদি সেটার দিকে না হেঁটে আমি শুধুমাত্র দোলনা বানালাম আর ফুল গাছ লাগালাম, তাহলে এটা দেখতে মানুষ কজন আসবে? আমার সেটা প্রশ্ন। এবং পার্ক করার জন্য যে ম্যাটেরিয়ালস উদয়পুর, ত্রিপুরার ইতিহাস এবং এখানকার বিষয়ে আছে সেগুলো বানাতে হবে, নতুন করে বানাতে হবে, এবং ওই জায়গায় নিয়ে যেতে হবে। এখন ওই জায়গায় যদি না, নরমাল কোর্সের যে পার্কটা ধরুন আগরতলায় আছে বা অন্য জায়গায় আছে, তার মতোই একটা পার্ক এখানেই আবার হয়, তাহলে এটা দেখতে মানুষ সেটা পার্কটা তো ডিফারেন্ট টাইপের। স্থানীয় মানুষ যেতে পারে, কিন্তু বহির্রাজ্যের বা বহির্বিশ্বের মানুষ হয়তো ততটা আকর্ষণীয় হয়ে উঠবে না তাদের কাছে। ওকে, ওই মানুষটাকে, বহির্বিশ্বের মানুষটাকে টেনে আনার জন্য আজকে লুভরে মাইকেলেঞ্জেলোর ভাস্কর্য দেখার জন্য এখনো মানুষ কেননা এটা একমাত্র লুভারেই আছে। হ্যাঁ, ওইরকম দৃষ্টিভঙ্গি, চিন্তা ভাবনা এবং তার ইমপ্লিমেন্টেশন যদি না হয়, নর্মাল কোর্স পার্ক বানানো মানে কি যুক্তি থাকতে পারে বলে আমার মনে হয়। যাই হোক, আপনি সময় দেখুন। ঠিক, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। একটা শেষ প্রশ্ন আপনাদের দুজনের কাছেই, যদিও আমরা এই বিষয় নিয়েই কথা বললাম। শোভনবাবু, আগামী দিনে রাজ্যের একটি জনপ্রিয় পর্যটন স্থল হয়ে উঠতে পারে ভুবনেশ্বরী মন্দির, আপনি কতটা আশাবাদী? আমি আশাবাদী, যদি এইভাবে করা হয়, যেটা বলছিলাম যে পার্ক হোক যাই হোক, যা ইতিহাস কেন্দ্রিক হতে হবে। এমনিতে শুধু শুধু ইয়ে করলে তো হবে না, ইতিহাস কেন্দ্রিক কিছু করা হলে এর যথেষ্ট সম্ভাবনা আছে। ইতিহাস কেন্দ্রিক স্থায়ী কিছু করা হলে সারা বছর তাহলে সেখানে পর্যটক অবশ্যই আকর্ষিত হতে পারে, আসবে। ঠিক। ওকে, পার্থবাবু আপনি কি মনে করেন?
একই কথা, বানানোটা যেটা পার্কটা বা ইতিহাস কেন্দ্রিক বিষয়টা, সেটা চিন্তা ভাবনা বানানো হবে। যিনি জানেন বা যার কাছ থেকে জানেন তার কাছ থেকে তথ্য নিয়ে বানাতে হবে। যিনি জানেন না তাকে যা হবার তাই হবে। ওকে, অসংখ্য ধন্যবাদ পার্থবাবু, অসংখ্য ধন্যবাদ পার্থবাবু আপনাকেও, এবং ধন্যবাদ স্বপনবাবুকেও। আমাদের রাজ্যের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আপনারা দুজনই আজ ভার্চুয়ালি আমাদের উদয়পুর থেকে আমাদের সঙ্গে ছিলেন। ধন্যবাদ দুজনকেই সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, মহারাজা গোবিন্দ মাণিক্যের উদার মানব ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রাজস্বী উপন্যাসকে স্মরণ করেই এই উৎসব পালন করা হয় বলে মনে করছেন গুণীজনেরা। কিন্তু শুধু এই 3 দিনের উৎসব কি পারবে ভুবনেশ্বরী মন্দিরের মতো স্থাপত্যকে বিশ্ব দরবারে জনপ্রিয় করে তুলতে? পারবে কি ভুবনেশ্বরী মন্দিরের সাথে জড়িত আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে রক্ষা করতে? পারবে কি এই রাজস্বী উৎসবকে আরো বেশি জনপ্রিয় করে তুলতে বিশ্ববাসীর কাছে, বহির্বিশ্বের কাছে? ভুবনেশ্বরী মন্দিরে মানে পর্যটকদের কাছে আরো কিভাবে আকর্ষণীয় করে তোলা যায় তা নিয়ে আপনাদের কি মতামত, কি প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? অবশ্যই আজ কমেন্ট করে আপনারা আমাদের মতামত জানাতে পারেন। আর দেশ দুনিয়া রাজ্যের সব খবর দেখার জন্য আপনারা অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।